আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেশের সর্বপ্রথম ডিজিটাল ইবুক ইজি কেমিস্ট্রির পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে। আর আজকে আমরা যেই প্রশ্নটির সমাধান করব সেটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2022-এ আসা একটি সৃজনশীল প্রশ্ন। তো চলুন প্রথমে আমরা একটু উদ্দীপকটা দেখে ফেলি এই প্রশ্নের। দেখুন উদ্দীপকে আসলে একটা আংশিক পর্যায় সারণী দেওয়া আছে, ঠিক আছে। এখানে লিথিয়াম WXYCS, এরপরে দেখেন ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, তারপরে ZS Cl ক্লোরিন। অর্থাৎ একটু খেয়াল করে যদি দেখেন একটা গ্রুপ দেওয়া আছে আর একটা পর্যায় দেওয়া আছে এই উদ্দীপকে। আর এখানে আরও বলে দেওয়া হয়েছে যে WXYZ আসলে মৌলের প্রচলিত কোনো প্রতীক নয়, অর্থাৎ এগুলো দ্বারা আসলে কোনো প্রতীককে নির্দেশ করা হয় না, এগুলো জাস্ট আপনার প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। তো চলুন এবার আমরা একটু আমাদের প্রথম যে প্রশ্ন আছে সেটা একটু দেখে ফেলি। আমাদেরকে প্রথমে জানতে চাওয়া হয়েছে ইলেকট্রন আসক্তি কাকে বলে, ক নাম্বারে। তাহলে ইলেকট্রন আসক্তিটা হচ্ছে দেখেন গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলা হয়। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এবার যদি আমরা একটু খ নম্বর প্রশ্নে চলে যাই, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে Fe2+ ও Fe3+ এই দুইটা আয়নের মধ্যে কোনটি অধিক সুস্থিত ব্যাখ্যা করো। তো চলুন আসলে আমরা প্রথমে Fe2+ আর Fe3+ এর যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, দেখেন এরকম হবে Fe2+ আর Fe3+ এরটা হবে এরকম। এবার একটু আমরা যদি দেখি ইলেকট্রন বিন্যাসগুলোর দিকে, প্রথমটাতে সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন আছে 6টা, আর আর Fe3+ এর সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন আছে কয়টা, 3d 5। ডি এর মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা, 10টা। আছে কয়টা, অর্ধেক, 5টা। আর এটা তো কিছু করার নাই, এটাতে 6টা আছে, কোনো কিছুতে পড়ে না। তাহলে দেখেন আমরা জানি একটা মৌলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার অর্ধেক যদি সেই ইলেকট্রন ধারণ করে তাহলে সেটা হচ্ছে কি অর্ধপূর্ণ অবস্থা। আর অর্ধপূর্ণ অবস্থা কি করে, একটা মৌল সে অধিকতর সুস্থিতিশীলতা অর্জন করে। অর্থাৎ একটা মৌল সুস্থিতিশীলতা অর্জন করার জন্য কি করে, হয় সে তার সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ করে অথবা ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ করে। তাহলে Fe2+ আর Fe3+ আয়নের মধ্যে Fe3+ আয়নের বেলায় তার সর্বশেষ শক্তি স্তরটা কি হয়েছে, ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ অবস্থায় আছে। তার মানে এটা অধিকতর সুস্থিতিশীল একটা ইলেকট্রন বিন্যাস। কিন্তু Fe2+ এ দেখেন 3d6, এটা অর্ধপূর্ণ অবস্থা না, এটা একটা আংশিক পূর্ণ অবস্থা। তার মানে এটা সুস্থিতিশীলতা অর্জন করতে পারে নাই। তার মানে Fe2+ আর Fe3+ এর মধ্যে সুস্থিতিশীল আয়ন কোনটা হবে, অবভিয়াসলি আমাদের Fe3+টা হবে সুস্থিতিশীল আয়ন। আর এটাই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। এবার যদি আমরা একটু ঘ নম্বর প্রশ্নে চলে যাই, দেখেন ঘ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থান নির্ণয় করো। আসলে আমরা একটু দেখি তো পর্যায় সারণীতে আসলে জেড মৌলটা কই। দেখেন পর্যায় সারণীতে আমাদের জেড মৌলটা আপনার সিলিকন আর সালফারের মাঝামাঝি অবস্থিত। আর আমরা জানি সিলিকন হচ্ছে 14 নম্বর মৌল আর সালফারটা হচ্ছে কি 16 নম্বর মৌল। তার মানে জেডটা হচ্ছে আমাদের 15 নম্বর মৌল। আর আমাদের পর্যায় সারণীর 15 নম্বর মৌলটা কি, ফসফরাস। আমাদের পর্যায় সারণীর 15 নম্বর মৌলটা হচ্ছে ফসফরাস। তো চলেন এবার আমরা ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণী থেকে ফসফরাসের অবস্থানটা নির্ণয় করে ফেলি। এটা হচ্ছে ফসফরাস 15, দিয়ে দিই পারমাণবিক সংখ্যা। এবার ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p3, 15টা ইলেকট্রন দিয়ে দিয়েছি, ঠিক আছে। এইবার দেখেন ফসফরাসের সর্বশেষ ইলেকট্রনটা কোন শক্তি স্তরে প্রবেশ করেছে, 3p টা হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তরের অংশ। তার মানে ফসফরাসের পর্যায় সংখ্যা হচ্ছে 3। ফসফরাসের পর্যায় সংখ্যা হচ্ছে কত, 3। অর্থাৎ ফসফরাসটা হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। কারণ আমাদের তো শুধু পর্যায় বের করলেই হবে না, আমাদেরকে গ্রুপ সংখ্যাটাও বের করে দেখাতে হবে, কারণ আমাদেরকে বলা হয়েছে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। তো চলুন এবার আমরা চলে যাই গ্রুপটা কিভাবে নির্ণয় করব। গ্রুপ নির্ণয় করার 3টা সূত্র আছে। প্রথম সূত্রটা হচ্ছে যদি সর্বশেষ শক্তি স্তরে শুধুমাত্র S উপশক্তি স্তর থাকে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে যদি সর্বশেষ শক্তি স্তরে S উপশক্তি স্তর আর P উপশক্তি স্তর থাকে। আর তৃতীয় সূত্রটা হচ্ছে যদি সর্বশেষ শক্তি স্তরে S উপশক্তি স্তর থাকে আর S এর পূর্বে যদি একটা D উপশক্তি স্তর থাকে, সেটা হচ্ছে তৃতীয় সূত্র। এখন আমাদেরটা কি হয়েছে দেখেন, আমাদেরটায় সর্বশেষ শক্তি স্তরে 3s আর 3p অর্থাৎ S আর P উপশক্তি স্তর আছে। তার মানে এটা আমাদের দ্বিতীয় সূত্রে পড়ে গেছে। আর আমাদের দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি, দ্বিতীয় সূত্রটা হচ্ছে S আর P এর ইলেকট্রনটাকে যোগ করব। এই তো করলাম যোগ। এরপরে উক্ত যোগফলের সাথে আরো 10 যোগ করে দিব। 10 যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমাদের গ্রুপ সংখ্যা। অর্থাৎ ফসফরাসের গ্রুপ সংখ্যাটা হচ্ছে কি 15, গ্রুপ সংখ্যা 15। এটা হচ্ছে আমাদের ফসফরাসের গ্রুপ সংখ্যা। আশা করি
আমরা বুঝে গেছি আমাদের পর্যায় সারণীতে ফসফরাসের অবস্থান কত হবে। আমাদের পর্যায় সারণীতে ফসফরাসের অবস্থানটা হবে তৃতীয় পর্যায়ের 15 নম্বর গ্রুপের মৌল। এটাই হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা ঘ নম্বরে চলে যাব। এবার যদি আমরা একটু দেখি ঘ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, ডাব্লিউ এক্স ও ওয়াই মৌলগুলো একই রকম ধর্ম প্রদর্শন করে, বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। তো চলেন আমরা একটু পর্যায় সারণীর দিকে তাকায় দেখি আসলে আমাদের ডাব্লিউ এক্স ও ওয়াই এটা কি কি মৌল। দেখেন লিথিয়াম পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপের যে 1 নম্বর গ্রুপটা হচ্ছে লিথিয়াম হচ্ছে সেই 1 নম্বর গ্রুপের মৌল। তার মানে WXYZ সবাই হচ্ছে কি 1 নম্বর গ্রুপের মৌল। আর 1 নম্বর গ্রুপটা হচ্ছে আমাদের ক্ষার গ্রুপ। আমরা সবাই জানি পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপটাকে কি বলা হয়, ক্ষার ধাতু বলা হয়। তার মানে W হবে আপনার সোডিয়াম, W হবে কি সোডিয়াম, আপনার Xটা হবে পটাশিয়াম K, আর Yটা হবে রুবিডিয়াম RB। এটা হচ্ছে আমাদের সোডিয়াম, পটাশিয়াম আর রুবিডিয়ামের যে মানে WXY যে মৌলগুলা সেটা আমরা বের করে ফেলছি। এবার চলুন, এবার আমাদের কাজ হচ্ছে কি, প্রশ্নের দিকে একটু তাকাই যদি, আমাদের কাজ হচ্ছে এগুলো যে একই রকম ধর্ম প্রদর্শন করে আমাদের জাস্ট সেটা ব্যাখ্যা করতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে, এই তিনটা যদি আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা এরকম একটা ইলেকট্রন বিন্যাস দেখতে পাবো। দেখেন আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, প্রথমে হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে কি পটাশিয়াম, এরপর হচ্ছে কি একটু জায়গাটা খেয়াল করি, এরপরে হচ্ছে আমাদের রুবিডিয়াম RB37। এবার যদি আমরা এদের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1, 1s2 2s2 2p6 3s2 4s1, 1s2 2s2 3d10 4s2 10 30 আর আছে কয়টা 37টা, তার মানে 4p6 আর একটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই তিনটা মৌলের ইলেকট্রন বিন্যাস, সোডিয়াম, পটাশিয়াম আর রুবিডিয়াম। প্রত্যেকটা যদি আমরা সর্বশেষ শক্তি স্তরটা খেয়াল করি, সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, এই তিনটা মৌল কি করে, তারা তাদের সর্বশেষ শক্তি স্তরের এই একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে দেখেন এরকম একটা অবস্থায় চলে যায়। সোডিয়াম কি করে, সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরের একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন উৎপন্ন করে। ঠিক তেমনি পটাশিয়ামও কি করে, তার সর্বশেষ শক্তি স্তরের একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে পটাশিয়াম প্লাস আয়ন উৎপন্ন করে। আবার আপনার রুবিডিয়ামও কি করে, তার সর্বশেষ শক্তি স্তরের একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আপনার রুবিডিয়াম আয়নে পরিণত হয়। ঠিক আছে, এটা হচ্ছে তাদের যে একই রকম যে তারা রাসায়নিক ধর্ম প্রদর্শন করে, সেটা হচ্ছে প্রথম যে স্টেজটা সেটা আমরা ফুলফিল করে ফেলছি, অর্থাৎ একটা একটা ইলেকট্রন করছে, মানে দেখেন সেম সবাই একটা একটা করে ইলেকট্রন ত্যাগ করতেছে। ঠিক আছে, একই রকম ধর্ম প্রদর্শন করে। আচ্ছা, তাহলে আমরা যে প্রায় কনভিন্স হয়ে গেছি কি তারা আসলে একই রকম ধর্ম প্রদর্শন করে, কারণ কি প্রত্যেকটা একটা একটা করে ইলেকট্রন ছাড়তেছে। ঠিক আছে, এবার চলেন তাদের সাথে হ্যালোজেন গ্রুপের বিক্রিয়া দেখি, হ্যালোজেনের সাথে তারা বিক্রিয়া করে আসলে কি করে। যেমন সোডিয়াম আপনার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে। ঠিক আছে, ঠিক সেমভাবে পটাশিয়ামও কি করে, আপনার পটাশিয়ামও আপনার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে। আবার রুবিডিয়ামও ঠিক সেম একই বিক্রিয়া করে, রুবিডিয়ামও আপনার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে রুবিডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে RbCl। এই তিনটাই হচ্ছে কি লবণ। আর দেখেন সেম বিক্রিয়া, ক্লোরিন আসতেছে, ক্লোরিন জাস্ট তাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেম বিক্রিয়া। আবার এই তিন মহাশয় আবার কি করে, আপনার এই তিন মহাশয় আপনার পানির সাথে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম পানির সাথে বিক্রিয়া করে বিস্ফোরণের মাধ্যমে, অর্থাৎ ব্লাস্টের মাধ্যমে, আপনারা তো ব্লাস্ট চেনেন, যখন বোমা ফাটায় তখন বিস্ফোরণ হয়, এই বিস্ফোরণের মাধ্যমে ক্ষার তৈরি করে। এরকম দেখেন সোডিয়াম প্লাস H2O আপনার তৈরি করে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস আর হাইড্রোজেন গ্যাস। আবার আচ্ছা এখানে হাইড্রোজেন গ্যাস দিয়ে দেন। তারপরে আবার হচ্ছে আমাদের পটাশিয়ামটাও সেম বিক্রিয়া করে H2ওর সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটাও একটা ক্ষার, প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করে। সেম রুবিডিয়ামও কি করে, পানির সাথে বিক্রিয়া করে আপনার রুবিডিয়াম হাইড্রোক্সাইড RbOH ও H2
উৎপন্ন করে। তাহলে উপরের উক্ত 3টা বিক্রিয়ার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? সোডিয়ামও একটা ইলেকট্রন ছাড়তেছে, রুবিডিয়ামও একটা ইলেকট্রন ছাড়তেছে, আবার আপনার পটাশিয়ামও কি করতেছে? একটা ইলেকট্রন ছাড়তেছে। ধর্ম তো একই হলে এরকম বৈশিষ্ট্য বা ধর্ম তো একই হলে এটা সম্ভব। পাশাপাশি আবার আরেক বিক্রিয়া কি দেখলাম? 3 জনই কি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করতেছে। একই রকম বৈশিষ্ট্য হলে এটা সম্ভব। আবার 3 জনই পানির সাথে বিক্রিয়া করে তৈরি করতেছে কি? ক্ষার তৈরি করতেছে। তার মানে উক্ত 3টা উদাহরণ থেকে আমরা বুঝতে পারতেছি যে এই WXYZ এর অথবা সোডিয়াম, পটাশিয়াম বা রুবিডিয়ামের কি ধর্ম একই রকম। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর। আর এরকম ব্যাখ্যা সহ প্রশ্নের উত্তর দেখতে চাইলে আপনাদের কি করতে হবে? এই ইজি কেমিস্ট্রি বইটি যত শীঘ্রই সম্ভব সংগ্রহ করে ফেলতে হবে। আশা করি আপনারা এই ইজি কেমিস্ট্রি বইটি শীঘ্রই সংগ্রহ করে ফেলবেন। আর আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।